আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ফিজিক্স ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি এডাল্ট কলেজ, পাবনা। এর আগে যে ক্লাসগুলো আমি নিয়েছিলাম সেগুলো নিউক্লিয়ার ফিজিক্সের কালেকটিভ মডেল পর্যন্ত আমি ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা একটু নিউক্লিয় বিক্রিয়াটা কি এর ধারণা বা কনসেপশন নিয়ে আলোচনা করব। নিউক্লিয় বিক্রিয়াটা আসলে কি, বা নিউক্লিয়ার ফিজিক্সে নিউক্লিয় বিক্রিয়া এই অধ্যায়টা খুবই গুরুত্ব বহন করে। কারণ একটা নিউক্লিয়াস অন্য একটা নিউক্লিয়াসে যে রূপান্তর হয়ে যাচ্ছে বা রূপান্তর হতে পারে বিভিন্নভাবে তেজস্ক্রিয়, আমরা জানি তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটির কারণে কোনো নিউক্লিয়াস ধীরে ধীরে ক্ষয় হয়ে অন্য একটা নিউক্লিয়াসে পরিণত হয়। তো এগুলো যে একটা নিউক্লিয়াস পরিবর্তিত হয়ে অন্য একটা নিউক্লিয়াসে রূপান্তর হতে পারে, দ্যাট ইজ একটা পদার্থ পরিবর্তিত হয়ে অন্য পদার্থে রূপান্তরিত হচ্ছে। এই যে রূপান্তরের ঘটনা, এই ঘটনা নিউক্লিয় বিক্রিয়ার মধ্যেই পড়ে। আমরা এরকম যদি দুটা নিউক্লিয়াস নেই, যে একটা নিউক্লিয়াস মনে করলাম এক্স, একটা নিউক্লিয়াস এই এক্স হচ্ছে তোমার, এক্স এর ভিতরে তোমার এক্স নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন আছে, প্রোটন আছে, নিউক্লিয়ন গুলো আছে আর কি। এর উপরে যদি আমি কোনো নিউক্লিয় কণা দ্বারা যদি আঘাত করি, এটা হচ্ছে নিউক্লিয় কণা, এটা আমরা মনে করলাম কণা দ্বারা যদি আঘাত করা হয় বা প্রক্ষিপ্ত করা হয়, তাহলে এখান থেকে কি হবে? এখান থেকে দুইটা নতুন নিউক্লিয়াস উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা মনে করলাম কোন নিউক্লিয়াস? ওয়াই নিউক্লিয়াস। যেখান থেকে যেটা আমরা পাবো সেটা হচ্ছে নিউক্লিয়াস ওয়াই, এর ভিতরে নিউক্লিয়ন আছে, নিউক্লিয়াস ওয়াই পেলাম। এবং আরেকটা নিউক্লিয়াস, হালকা নিউক্লিয়াস গঠন হতে পারে, হালকা, সেটা হচ্ছে মনে করলাম বি, এরকম হতে পারে। তাহলে আমরা প্রক্ষিপ্ত কণা দিয়েও বা প্রক্ষিপ্ত হালকা নিউক্লিয়াস দিয়েও আমরা আঘাত করতে পারি, বা প্রক্ষিপ্ত কণা দিয়ে আঘাত করতে পারি, অথবা আমরা গামা রশ্মি দিয়েও আঘাত করতে পারি, অথবা কণা দিয়েও আঘাত করা যায়, অথবা আমরা গামা রশ্মি দিয়েও আঘাত করি। গামা রশ্মি মানে শক্তি, নির্দিষ্ট পরিমাণ শক্তি দিয়েও আমরা আঘাত করতে পারি। আঘাত করে মোট কথা আমাদের এই নিউক্লিয়াসটাকে ভেঙে নতুন নিউক্লিয়াস আমরা পরিণত করব। তাহলে একে বলা হবে নিউক্লিয় বিক্রিয়া। তাহলে যে কণা দিয়ে আমরা আঘাত করলাম একে বলা হবে প্রক্ষিপ্ত হালকা নিউক্লিয়াস, বা প্রক্ষিপ্ত শক্তি, গামা রশ্মি মানে শক্তি। এবং যার উপর আঘাত করলাম সেটা হচ্ছে টার্গেট নিউক্লিয়াস বা লক্ষ্য নিউক্লিয়াস। এটাকে বাংলায় বলা হয় লক্ষ্য নিউক্লিয়াস বা টার্গেট নিউক্লিয়াস অনেক সময় বলা হয়। লক্ষ্য নিউক্লিয়াস বা টার্গেট নিউক্লিয়াসের উপরে আমরা প্রক্ষিপ্ত নিউক্লিয়াস দিয়ে, প্রক্ষিপ্ত এটা হালকা নিউক্লিয়াস, হালকা হতে হবে, আঘাত করলে এটা কি হলো? তাহলে আমাদের আঘাতটা করতে হবে কি ওই নিউক্লিয়াস ভাঙার জন্য যথেষ্ট শক্তি
দিয়ে আমাদের আঘাতটা করতে হবে। আঘাত করলে তাহলেই কেবল সেই নিউক্লিয়াসটা কি করতে পারে, ভেঙে যেতে পারে, ভেঙে নতুন একটা নিউক্লিয়াস উৎপন্ন করবে। সে নিউক্লিয়াসের নামটা কি? সেই নিউক্লিয়াসের নামটা হবে হচ্ছে তোমার, যে নতুন নিউক্লিয়াস উৎপন্ন হলে একে আমরা দিতে পারি উৎপন্ন নিউক্লিয়াস। নতুন একটা নিউক্লিয়াস উৎপন্ন হলো, একে আমরা বলতে পারি উৎপন্ন নিউক্লিয়াস। এবং এর সাথে সাথে আরেকটি নিউক্লিয়াস উৎপন্ন হতে পারে, সেটা হচ্ছে উৎপন্ন, এটা হচ্ছে উৎপন্ন উৎপন্ন এটা হালকা নিউক্লিয়াস হবে, হালকা নিউক্লিয়াস। তাহলে তাহলে কোনো কণা দিয়ে বা কোনো শক্তি দিয়ে যদি কোনো নিউক্লিয়াসকে আঘাত করা যায়, শক্তি মানে গামা রশ্মি দিয়ে যদি আঘাত করা যায়, তাহলে আঘাত করলে ওই নিউক্লিয়াসটা ভেঙে নতুন নিউক্লিয়াস উৎপন্ন হবে এবং সাথে সাথে একটি হালকা নিউক্লিয়াস উৎপন্ন হতে পারে। এতে কি হবে? এতে নিউক্লিয়াসের গঠন পরিবর্তন হয়ে যাবে, গঠন পরিবর্তন হতে পারে, অথবা শক্তি বা উভয় পরিবর্তন হতে পারে। তাহলে এর ফলে নিউক্লিয়াসটার গঠন পরিবর্তন হয়ে যাবে। নিউক্লিয়াসের গঠন বা শক্তি বা ভর বা সবগুলো উভয় পরিবর্তন হয়ে যেতে পারে। এই ঘটনাকে বলা হবে তোমার নিউক্লিয়ার বিক্রিয়া। তাহলে আমরা এখানে যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, উদাহরণটা, তাহলে এই বিক্রিয়াকে, এই নিউক্লিয়ার বিক্রিয়াকে সাধারণত যেভাবে লেখা হয় সেটা হচ্ছে তোমার এ এক্স এ বি ওয়াই। তাহলে এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে এক্স মানে হচ্ছে টার্গেট নিউক্লিয়াস যার উপর আঘাত করা হবে, এ মানে যে প্রক্ষিপ্ত কণা বা প্রক্ষিপ্ত হালকা নিউক্লিয়াস আঘাত করা হবে সেটা, ওয়াই মানে হচ্ছে যে নতুন নিউক্লিয়াস উৎপন্ন সেটা, এবং বি মানে হচ্ছে যে হালকা নিউক্লিয়াসটা উৎপন্ন হলো সেটা। তাহলে একটা নিউক্লিয়ার ইয়েকে, বিক্রিয়াকে আমরা সাধারণত এইভাবে লিখতে পারি। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল অনুযায়ী আমরা একটা নিউক্লিয়ার বিক্রিয়া হিসাব করি। সেটা হচ্ছে ধরলাম হালকা নিউক্লিয়াস, আলফা নিউক্লিয়াস, আলফা কণা, আলফা কণা দিয়ে যদি আমরা তোমার নাইট্রোজেনের উপর আঘাত করি, তাহলে আলফা কণা মানে হচ্ছে তোমার হিলিয়াম পরমাণু 2He4, এটাতে আমরা কি করলাম, আঘাত করলাম হচ্ছে তোমার নাইট্রোজেন 7n14 কে আঘাত করলাম। তা আঘাত করলে কি হবে? যথেষ্ট শক্তি দিয়ে, পর্যাপ্ত পরিমাণ শক্তি দিয়ে যদি আমরা এটাকে আঘাত করি, তাহলে এখানে আমাদের যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে 8O17 মানে অক্সিজেন, প্লাস এর সাথে কি বের হবে, এর সাথে আর একটা হালকা নিউক্লিয়াস বের হবে, সেটা হচ্ছে প্রোটন। প্রোটন বের হয়ে যাবে। আমরা জানি প্রোটনের হচ্ছে একটা প্রোটন বের হয়ে গেল, তাহলে 8 আর 1 কত হচ্ছে 9। তাহলে এখানে কি হলো, এরা যোগ দেই, যোগ, তাহলে 7 2 এ 9, 8 আর 1 9, 4 আর 14 18, 17 1 18। তাহলে এখানে এই বিক্রিয়াটা উৎপন্ন হবে। তাহলে এই বিক্রিয়াকে আমরা জেনারেলি যদি লিখতে যাই, তাহলে কি লেখা যাবে, 7n14, এ মানে হচ্ছে তোমার আলফা কণা, এটাকে আলফা আমরা লিখতে পারি, বি মানে হচ্ছে প্রোটন, তাহলে আলফা পি, আর যেটা উৎপন্ন হলো 8O17। এভাবে আমরা এই বিক্রিয়াটা লিখতে পারি। আরেকটি বিক্রিয়া যদি আমরা আরেকটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা আরেকটা বিক্রিয়া লিখি। সেটা হচ্ছে, আমরা জানি সবাই একটা বিক্রিয়া, সেটা তোমার হচ্ছে ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 235 এর উপরে যদি 92 ইউরেনিয়াম 235 এর উপরে যদি আমরা যথেষ্ট গতিসম্পন্ন, যথেষ্ট শক্তিসম্পন্ন নিউট্রন কণা দিয়ে যদি আমরা আঘাত করি, তাহলে এখানে কি ঘটনা ঘটে, এখানে গিয়ে তোমার
এই নিউট্রনটা এই ইউরেনিয়াম শোষণ করবে, শোষণ করে সেখানে গিয়ে কি হবে 92 ইউরেনিয়াম 236, এটা কিছুক্ষণের জন্য ওই ভিতরেই থেকে যাবে, নিউট্রনটা শোষণ করে ভিতরেই থেকে যাবে এবং এটা তারপরে কি হবে অটোমেটিক্যালি সে ভেঙে যাবে, ভেঙে এখানে কি করবে 36 ক্রিপ্টন 92 প্লাস 56 বেরিয়াম 141, এটা হবে প্লাস 3টা নিউট্রন বের হবে সাথে সাথে, 3টা নিউট্রন বের হবে 0n1 প্লাস এখান থেকে কিছু শক্তি বের হবে গামা রে, গামা রে মানে শক্তি বের হবে, শক্তি আকারে গামা রশ্মি শক্তি আকারে বের হবে। তাহলে এটাও একটা নিউক্লিয় বিক্রিয়া। তাহলে দেখো হালকা নিউক্লিয়াস দিয়ে আমরা কি করলাম ইউরেনিয়ামের উপরে আঘাত করলাম, ইউরেনিয়াম একটা ভারী নিউক্লিয়াস, আঘাত করার ফলে এই ভারী নিউক্লিয়াসটা নিউট্রনকে শোষণ করলো, শোষণ করলে একটা নতুন নিউক্লিয়াস হলো এখানে, এবং এই নিউক্লিয়াসের আয়ুষ্কাল খুবই কম। এই ঘটনাকে এই নিউক্লিয়াসকে বলা হবে তখন কি কম্পাউন্ড নিউক্লিয়াস বা যৌগিক নিউক্লিয়াস। যৌগিক নিউক্লিয়াস গঠন করে প্রায় 10⁻⁻10 সেকেন্ড থাকবে, তারপরে সে আবার ভেঙে যাবে, ক্রিপ্টন এবং বেরিয়াম সৃষ্টি করবে, সেখান থেকে নতুন 3টা নিউট্রন পাওয়া যাবে এবং কিছু শক্তি পাওয়া যাবে। এটা আমরা জানি বহুল আলোচিত তোমার নিউক্লিয় ফিউশন বিক্রিয়া। তাহলে এটাও একটা নিউক্লিয়ার বিক্রিয়া। তাহলে আমরা এখান থেকে যেটা দেখছি সেটা হচ্ছে যে কোনো নিউক্লিয় বিক্রিয়ায় কি ঘটনাগুলো ঘটতেছে, একটা হালকা নিউক্লিয়াস গিয়ে একটা ভারী নিউক্লিয়াসকে আঘাত করছে, যথেষ্ট পরিমাণ শক্তি নিয়ে আঘাত করছে, অথবা আমরা যদি শক্তি প্রয়োগ করি কোনো নিউক্লিয়াসের উপরে বা গামা রশ্মি যদি প্রয়োগ করা হয়, তাহলে সেখান থেকে কি হবে নতুন নিউক্লিয়াস বেরোচ্ছে এবং নতুন একটা কণাও পাওয়া যাচ্ছে। এদেরকে বলা হবে হচ্ছে, এই ঘটনাকে বলা হবে নিউক্লিয় বিক্রিয়া। তো এখানে দেখো একটা হতে পারে যে আলফা কণা, আলফা কণা মানে হচ্ছে 2Ac4 আলফা কণা প্লাস এখানে যদি আমরা কার্বন 6C12 কার্বনের উপর আঘাত করি, তাহলে এখানে কি উৎপন্ন হবে, এখানে উৎপন্ন হবে 7N15 নাইট্রোজেন 15 প্লাস তোমার 1H1 হাইড্রোজেন পরমাণু উৎপন্ন হবে। তাহলে এখান থেকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আলফা কণা বা হিলিয়াম পরমাণু গিয়ে আঘাত করা হচ্ছে কার্বন 12 পরমাণুর উপরে, সেখানে কি হচ্ছে নাইট্রোজেন উৎপন্ন হচ্ছে এবং একটা হাইড্রোজেন পরমাণু পাওয়া যাচ্ছে। তাহলে এখানে এই যে নিউক্লিয়াসে কি হলো, গঠনই পরিবর্তন করে দিল, তার পরিচয় চেঞ্জ করে দিল এবং নতুন একটা নতুন নিউক্লিয়াস পাওয়া গেল এবং নতুন একটা প্রক্ষিপ্ত কণাও পাওয়া গেল। এটা হচ্ছে তোমার কি নিউক্লিয় বিক্রিয়া। তাহলে নিউক্লিয় বিক্রিয়া কি করছে, নিউক্লিয় বিক্রিয়া নিউক্লিয়াসের ভর পরিবর্তন করে দিতে পারে, অথবা শক্তি পরিবর্তন করে দিতে পারে, অথবা সর্বোপরি তার অভ্যন্তরীণ গঠনই পরিবর্তন করে দিবে। এই ঘটনাকে এই প্রক্রিয়াকে বলা হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া। এখন এখান থেকে আরেকটা জিনিস আমাদের একটু জানা দরকার, সেটা হচ্ছে নিউক্লিয়ার প্রস্থচ্ছেদ বা বিক্রিয়ার প্রস্থচ্ছেদ। বিক্রিয়ার প্রস্থচ্ছেদ কি? প্রস্থচ্ছেদ ক্রস সেকশন। বিক্রিয়ার প্রস্থচ্ছেদটা কি? একটা কণা দিয়ে যখন আমরা নিউক্লিয়াসকে আঘাত করলাম, নিউক্লিয়াসকে আঘাত করলে ওই কণাটা নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধিত হয়ে হবে এবং সে যদি নিউক্লিয়ার বিক্রিয়া সংঘটিত করে, তাহলে যতটুকু আয়তনের মধ্যে প্রক্ষিপ্ত কণা তার বিক্রিয়া সংঘটিত করলো তাকে বলা হবে তোমার হচ্ছে, যতটুকু প্রস্থচ্ছেদের ভিতর নিউক্লিয়ার বিক্রিয়া সংঘটিত করলো সেটাই হবে তার হচ্ছে বিক্রিয়া প্রস্থচ্ছেদ। তাহলে এরকম হতে পারে যে একটা নিউক্লিয়াস আছে,
নিউক্লিয়াসের উপরে একটা কণা দিয়ে আমরা আঘাত করলাম, এই একটা কণা দিয়ে আঘাত করলাম, হতে পারে সে আলফা কণা, প্রোটন, নিউট্রন, যেটাই হোক, একটা কণা, হালকা নিউক্লিয়াস আঘাত করলাম। সে গিয়ে, যেহেতু নিউক্লিয়াসটা একটা গোলক আকৃতির গোলক, তাহলে সে করবে কি, এইটুক জায়গায়, দ্যাট ইজ এইটুক জায়গার মধ্যে সে নিউক্লিয়ার বিক্রিয়া অংশ নিবে। দ্যাট ইজ নিউক্লিয়াসের উপর ঠিক এতটুক, কতটুক জায়গায়, এই যে নিউক্লিয়ার বিক্রিয়ার যে টার্গেট, সরি, যে নিউক্লিয়াস হালকা কণাতে আমরা আঘাত করলাম, সে যতটুক জায়গার মধ্যে তার বিক্রিয়াটুক সংগঠিত করবে, ওই জায়গাটুককে বলা হবে বিক্রিয়া প্রস্থচ্ছেদ। এই প্রস্থচ্ছেদের একক হচ্ছে তোমার বার্ন। তাহলে প্রস্থচ্ছেদের একক কি? এর একক হচ্ছে তোমার বার্ন। বার্ন বার্ন এক বার্ন সমান হচ্ছে 10⁻⁻24 পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 1 বার্ন মানে 10⁻⁻24, অনেক কম, পার সেন্টিমিটার স্কোয়ার, এতটুকু জায়গার মধ্যে সে এক বার্ন যদি আমরা বলি, এবং একে আমরা লিখি নিউক্লিয়াস প্রস্থচ্ছেদ, বিক্রিয়ার প্রস্থচ্ছেদকে আমরা লিখি হচ্ছে একদম সিগমা দিয়ে, সিগমা প্রস্থচ্ছেদ। তাহলে এটুকু যদি আমরা বলি, এটা হচ্ছে কি, সিগমা প্রস্থচ্ছেদ বিশিষ্ট। এই প্রস্থচ্ছেদের ভিতরেই সে বিক্রিয়াটা করবে। এটা আমাদের জানা থাকা দরকার, আইডিয়া থাকা দরকার যে আসলে বিক্রিয়ার প্রস্থচ্ছেদটা কি। এখন এই বিক্রিয়ার প্রস্থচ্ছেদের মধ্যে আমরা দেখলাম যে আসলে বিক্রিয়া কি, নিউক্লিয় বিক্রিয়া কি, এবং নিউক্লিয় বিক্রিয়ার তোমার প্রস্থচ্ছেদটা কি, এটা আমাদের দুইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং দুইটা আমাদের লাগবে আর কি এর জন্য। এখন আরো অনেক বিক্রিয়া রয়েছে, আমরা ধীরে ধীরে সেগুলো আলোচনা করব। এখন আমাদের যে যৌগিক নিউক্লিয়াসের যে তত্ত্বটা রয়েছে, এটাই আমাদের একটু জানা দরকার। যৌগিক নিউক্লিয়াস, যৌগিক নিউক্লিয়াস তত্ত্ব, যৌগিক নিউক্লিয়াস তত্ত্ব, একে বলা হয় কম্পাউন্ড নিউক্লিয়াস, যৌগিক নিউক্লিয়াস বা কম্পাউন্ড কম্পাউন্ড নিউক্লিয়াস থিওরি। এই কম্পাউন্ড নিউক্লিয়াস থিওরিটা তোমার বিজ্ঞানী নিলস বোর 1936 সালে, বিজ্ঞানী নিলস বোর একজন বিখ্যাত বিজ্ঞানী। নিলস বোর, উনি নিউক্লিয়ার ক্ষেত্রে একটা মডেল প্রদান করেন, এবং এই মডেলটা হচ্ছে পরবর্তীতে বোরের যৌগিক মডেল নামে আখ্যায়িত করা হয়। এবং এই মডেলটাই হচ্ছে যৌগিক নিউক্লিয়াস তত্ত্ব হিসেবে পরবর্তীতে, এটার যৌগিক নিউক্লিয়াস তত্ত্ব হিসেবে তোমার আবির্ভূত হয়। তাহলে যৌগিক নিউক্লিয়াসটা কেমন? যৌগিক নিউক্লিয়াসটা হচ্ছে তোমার যে কিছু একটা বড় টার্গেট নিউক্লিয়াস থাকবে, কারণ নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে একটা টার্গেট নিউক্লিয়াস থাকবে। একটা টার্গেট নিউক্লিয়াস আছে, এবং নিউক্লিয়াসের মধ্যে অসংখ্য তোমার নিউট্রন, প্রোটন বা নিউক্লিয়ন রয়েছে, এবং সেটা আহ, অবশ্যই ভারী নিউক্লিয়াস হতে হবে। তাহলে এটা করবে কি, একটা, যদি আমরা এটা টার্গেট নিউক্লিয়াস, এখানে যদি আমরা একটা হালকা নিউক্লিয়াস দিয়ে আঘাত করি, হালকা নিউক্লিয়াস দিয়ে যদি আঘাত করা যায়, এটা মনে করলাম হালকা নিউক্লিয়াসে বা নিউক্লিয় কণা দিয়ে আঘাত করি,
তাহলে নিউক্লিয় কণা এক্স টার্গেট নিউক্লিয়াসের উপরে যাবে এবং গিয়ে সে কি করবে, সে যদি এই টার্গেট নিউক্লিয়াসটা ওই কণাকে কণাকে কণা আপতিত হওয়ার সাথে সাথে সে খুব কম সময়ের জন্য ওই নিউক্লিয়াসটাকে ওই কণাকে তার ভিতরে প্রবেশ করবে। ভিতরে প্রবেশ করবে মানে ভিতরে তো নিউক্লিয়াস গুলো রয়েছে, এই কণাটা ভিতরে প্রবেশ করবে। আর অন্যান্য কণা তো নিউক্লিয়াসের মধ্যে রয়েছেই। এবং এই অবস্থায় সে ওখানে সামান্য কিছু সময় অবস্থান করবে এবং কিছুক্ষণ পরে এই কণাটা, তাহলে দেখো এখানে আমরা যদি টার্গেট নিউক্লিয়াসের উপর আঘাত করি, টার্গেট নিউক্লিয়াসটা এলো নতুন একটা নিউক্লিয়াস গঠন করলো, একে বলা হবে কম্পাউন্ড নিউক্লিয়াস বা যৌগিক নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা তখন হয়ে যাবে যৌগিক নিউক্লিয়াস। এই যৌগিক নিউক্লিয়াস তখন ভেঙে যাবে, একটু পরেই কিছুক্ষণ পরে ভেঙে যাবে। সাধারণত 10⁻⁻10 সেকেন্ডের মধ্যে এটা ভেঙে যায়। ভেঙে গিয়ে সে সেখান থেকে বিভিন্ন ধরনের এটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে সে এখান থেকে তোমার গামা রশ্মি শক্তি বিকিরণ করবে, অথবা তোমার আহ হালকা আহ কণা বের করে দেবে, অথবা এবং মোট কথা সেখান থেকে সে শক্তি বের করবে এবং সেখান থেকে হালকা কণা বের হয়ে যাবে এবং নতুন একটা নিউক্লিয়াস পাওয়া যাবে। এই ধরনের ঘটনা কে বলা হবে যৌগিক নিউক্লিয়াস তত্ত্ব। এবং এই যে মাঝখানে যে খুব অল্প সময়ের জন্য যে প্রক্ষিপ্ত কণাটা ধরে নিয়ে সে নতুন একটা অবস্থার সৃষ্টি হয়েছিল, এই অবস্থাকে বলা হবে যৌগিক নিউক্লিয়াস। এবং এটা খুব সামান্য সময়ের জন্য এখানে অবস্থান করে এবং তারপরে সে একাই ভেঙে যাবে, ভেঙে গিয়ে নতুন একটা নিউক্লিয়াস গঠন করবে এখানে, এবং সেখান থেকে কিছু শক্তি নির্গত হবে এবং কিছু কণা নির্গত হবে। এটা হচ্ছে কম্পাউন্ড নিউক্লিয়াস থিওরি। এর আগে আমরা যে ইয়েটা দিয়ে দেখেছিলাম উদাহরণটা, যেরকম হচ্ছে ইউরেনিয়ামের এই উদাহরণ, এই উদাহরণটা হচ্ছে তোমার যৌগিক নিউক্লিয়াস তত্ত্বের একটা উদাহরণ। তাহলে যৌগিক নিউক্লিয়াস তত্ত্বটা কেমন? যৌগিক নিউক্লিয়াস তত্ত্ব হচ্ছে যে প্রবল বল দিয়ে যদি নিউক্লিয়ার কণা দিয়ে যদি আঘাত করা যায় কোনো নিউক্লিয়াসকে, তাহলে নিউক্লিয়াসটা কি করবে, আপতিত নিউক্লিয় কণাকে শোষণ করবে এবং শোষণ করে সে একটা নতুন নিউক্লিয়াস গঠন করবে। সেই নিউক্লিয়াসকে বলা হবে যৌগিক নিউক্লিয়াস। এবং যৌগিক নিউক্লিয়াস খুব অল্প সময়ের জন্য এই অবস্থায় থাকবে এবং যৌগিক নিউক্লিয়াসকে আমরা যখন লিখবো তখন ওই নিউক্লিয়াসের উপরে একটা স্টার চিহ্ন দেওয়া হয়, এরকম স্টার চিহ্ন দেওয়া হয়। ওই নিউক্লিয়াসটার উপরে এরকম স্টার চিহ্ন দেওয়া হয়, একে বলা হয় যৌগিক নিউক্লিয়াস। খুব কম সময়ের, সাধারণত -10⁻⁸ পর্যন্ত সে আনস্টেবল অবস্থায় এরকম কম্পনরত অবস্থায় থাকবে এবং একটু পরে সে কি হবে, ভেঙে যাবে। ভেঙে গিয়ে সেখানে নতুন এক নিউক্লিয়াস গঠন করবে এবং তার সাথে সাথে সে কিছু শক্তি রিলিজ করবে নিউক্লিয়াস থেকে এবং কিছু কণা উৎপাদন করবে এবং নতুন একটা নিউক্লিয়াস উৎপন্ন করবে। তাহলে এই যে এটাই হচ্ছে তোমার মূলত বিজ্ঞানী নিলস বোরের যৌগিক নিউক্লিয়াস তত্ত্ব। তাহলে নিউক্লিয় প্রস্তুচ্ছেদ, যে এখানে যে প্রস্তুচ্ছেদের কথা আমরা বললাম যে নিউক্লিয় প্রস্তুচ্ছেদ, তাহলে নিউক্লিয়াস প্রস্তুচ্ছেদের কিছু তোমার জ্যামিতিক তাৎপর্য আছে। সেই জ্যামিতিক তাৎপর্যটা একটু ব্যাখ্যা করি আমরা। নিউক্লিয়ার প্রস্তুচ্ছেদের জ্যামিতিক তাৎপর্য, নিউক্লিয় প্রস্তুচ্ছেদের নিউক্লিয় প্রস্তুচ্ছেদের নিউক্লিয় প্রস্তুচ্ছেদের জ্যামিতিক তাৎপর্য আমরা একটু আলোচনা করি। নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে নিউক্লিয়ার প্রস্তুচ্ছেদটা একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। যেটুকু জায়গার মধ্যে এসে একটা নিউক্লিয়াস
এটুকু আয়তনের মধ্যে ক্ষেত্রফলের মধ্যে এসে একটা নিউক্লিয়ার কণা গিয়ে ওইটুকু জায়গার মধ্যে সে বিক্রিয়া করলো নিউক্লিয়াসের, তাহলে এটাই হবে তার নিউক্লিয়াস প্রস্থচ্ছেদ সিগমা। এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এর তাৎপর্য কি কি আছে? এক নম্বর, যে একটি বাইরে থেকে যদি আমরা শক্তি প্রদান করি, এখানে যেমন বাইরে থেকে কি করা হয়েছে, শক্তি প্রদান করা হয়েছে, তাহলে বাইরে থেকে শক্তি প্রদান করলে, শক্তি প্রদান আহ, করলে তো করলেই তো বিক্রিয়া সংঘটিত হবে, কিন্তু যদি শক্তি প্রদান না করা হয় তাহলে বিক্রিয়াটি কি হবে? শক্তি প্রদান না করলে বিক্রিয়াটি সংগঠন হবে না, বিক্রিয়াটি হবে না। সেক্ষেত্রে প্রারম্ভ শক্তি অর্জিত হওয়া পর্যন্ত ক্রস সেকশনের মান শূন্য হবে। তাহলে শক্তি প্রদান যদি না করা হয়, কোনো শক্তি প্রদানই যদি না করা হয় এর উপরে, তাহলে কি হবে? সেখানে কি হবে? বিক্রিয়া সংগঠিত হবে না, বিক্রিয়া হবে না। আর বিক্রিয়া যদি না হয় তাহলে সেখানে তো ক্রস সেকশনের মান কত হবে? সিগমার মান হবে হচ্ছে শূন্য, সেখানে ক্রস সেকশন এরিয়া পাওয়া যাবে না। নাম্বার টু, নিউক্লিয় বিক্রিয়ার বেশ কয়েকটি সুনির্দিষ্ট শীর্ষমান রয়েছে, এবং সেই শীর্ষমানগুলো ছাড়া যদি নিউটনের শক্তি বা ওই ছোট্ট যে কণাগুলো নিক্ষেপ করা হলো তার গতিবেগ যত কম বেশি হোক না কেন, ক্রস সেকশনের মান ততই কি হবে? বৃদ্ধি পাবে। আসলে প্রকৃতপক্ষে ক্রস সেকশন নিউক্লিয়ার বেগের সাথে সমানুপাতিক। আমরা যে যে বেগে এখানে নিক্ষেপ করলাম সেটা হচ্ছে গতিশক্তি হাফ এমভি স্কোয়ার, এবং সেটা গিয়ে নিউক্লিয়ার বিক্রিয়াটা ঘটাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে নিউক্লিয়ার ক্রস সেকশনটা তোমার বেগের সাথে কি হবে? নিউক্লিয়ার বেগের সাথে বেগের সমানুপাতিক। এটা হচ্ছে বেগ। তাহলে ক্রস সেকশনাল এরিয়া ইজ প্রপোর্শনাল টু দা ভেলোসিটি অফ তোমার ওই যে যে নিউক্লিয়াস আমরা প্রক্ষেপ করলাম, প্রজেক্টাইল নিউক্লিয়াস, তার ভেলোসিটির সমান হবে, বা কণার সমান হবে, কণার বেগের সমানুপাতিক হবে। আর যে কোনো নিউক্লিয় বিক্রিয়ার ক্রস সেকশন সাধারণভাবে আপতিত কণার গতিশক্তির সাথে বৃদ্ধি পায়। তাহলে বেগ যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? ক্রস সেকশনও বৃদ্ধি পাবে, কার সাথে? গতিশক্তির সাথে বৃদ্ধি পাবে। এটা হলো কণার গতিশক্তি। নিউক্লিয় কণার যে গতিশক্তি আছে সেই গতিশক্তির সাথে যত বেশি হবে ক্রস সেকশনাল এরিয়া তত বেশি হবে। 4 নম্বর, ক্রস সেকশনাল এরিয়া যদি আমরা অধিক হয়, বেশি হয়, অধিক মানের হয়, তাহলে সেই ক্ষেত্রে বিক্রিয়ার সম্ভাবনাও বেড়ে যায়। ক্রস সেকশনাল মান যত বেশি হবে, বিক্রিয়ার সম্ভাবনার 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 মানও কি হবে? বেড়ে যাবে। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার ক্রস সেকশনের ভৌত তাৎপর্য। এবং এখানে আরো কিছু ঘটনা রয়েছে, যেমন যে বিক্রিয়া, নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যে ক্রস সেকশনাল এর ক্রস সেকশনের তাৎপর্যগুলো আমরা জানলাম। এবং নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে তোমার নিউক্লিয়ার কিছু সংরক্ষণশীলতার নীতি রয়েছে নিউক্লিয়ার বিক্রিয়ার। এই বিষয়গুলো অবশ্য আমাদের এর আগে হয়তো জানা আছে, আমরা থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে পড়েছি। যাই হোক, এগুলো জানতে হবে। আবার আমরা মনে করলাম বা করলাম এই জন্যই যে এগুলো নিয়ে আমাদের আরো ক্যালকুলেশন আছে, যখন আমাদের এগুলো প্রয়োজন হবে এই ধারণাগুলো। এবং এগুলো বেশ পরীক্ষাতে বারবার করে আসেও, যেগুলো পড়ালাম এগুলো আমাদের জানা দরকার। এবং নিউক্লিয়ার বিক্রিয়া যে নিত্যতা সূত্র মেনে চলে সেটাও আমাদের জানতে হবে। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে এগুলো সম্পর্কে জানবো। আজকে এ পর্যন্তই। সবাই আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।